কিন্তু জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এ কথাটা তো আমরা সবাই জানি। এই ধরনের একটা ব্যতিক্রমী বিরল অপরাধে তার যে 1 বছর হতে চললো, অথচ একা ওই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার ছাড়া বাকি যাদেরকে হচ্ছে যে দেখা গেল যে তথ্য প্রমাণ লোপাট করছে, ভাইরাল ভিডিওতে দেখা গেল, যারা তড়িঘড়ি মা বাবাকে যাদের মৃতদেহের কাছে পৌঁছাতে দেওয়ার আগেই পুলিশ যাদেরকে অ্যালাউ করলো, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত চার্জশিট জমা দিল না। এবং আমরা মনে করার বাস্তব ভিত্তি আছে যে এই দুর্নীতির যে পিরামিডটা, তার তলদেশ হচ্ছে সন্দীপ ঘোষ। এর চূড়া এমন জায়গায় যা হচ্ছে যেখানে যে সিবিআই বারবার গিয়ে আটকে যাচ্ছে, সেই চূড়া জড়িত বলেই অমিত শাহ তো দেখাই করতে চাননি। প্রধানমন্ত্রীর দপ্তরে এত মেল করেছেন, ওনারা কোনো উত্তরই দেয়নি। তারপরে ওই নবান্ন অভিযানের নাটক শুভেন্দুবাবুরা করছেন, হচ্ছে যে 9ই আগস্ট সকালবেলায় বাংলাভাষী আবার নাটক দেখবে, এবং যাবে কারা? বিজেপির কিছু হচ্ছে কর্মী যাবেন, যারা হচ্ছে যে গত 1 বছর ধরে কোথাও কোনো আন্দোলনে ছিলেন না। ওই 27শে অগাস্ট গত বছর ছাত্র সমাজের নাম দিয়ে একটা কি নবান্ন অভিযানের নাটক হয়েছিল, তারপর থেকে তাদের নাম নিশান কোনোদিন শুনিনি। শুনেছেন আপনারা কেউ কখনো? শোনেননি। ফলে হচ্ছে যে আবার জেগে উঠেছে নবান্ন অভিযান। 27শে আগস্ট একটা নবান্ন অভিযান রেখেছিল, আবার এই বছর 9ই আগস্ট একটা নবান্ন অভিযান। মাঝখানের 1 বছর তাদের টিকি দেওয়া রাখা গেল না। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। বাংলার সাম্প্রতিক ইতিহাসে একটি অত্যন্ত কলঙ্কিত দিন হচ্ছে 9ই আগস্ট, আর একটি অত্যন্ত কলঙ্কিত ঘটনা হচ্ছে আরজিকর কাণ্ড। আরজিকর কাণ্ড নিয়ে আমাদের নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা সকলেই জানেন যে কর্তব্যরত অবস্থায়, ডিউটিরত অবস্থায় একজন চিকিৎসক, তার খুন এবং ধর্ষণ, এই ঘটনায় তোলপাড় হয়েছিল আমাদের গোটা রাজ্য, গোটা দেশ এবং গোটা পৃথিবীও। কিন্তু প্রশ্ন হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে যেখানে সমস্ত মানুষ তোলপাড় হয়েছিল, সমস্ত মানুষ আর্তনাদ করেছিল, এই 9ই আগস্টের 1 বছর পূর্ণ হতে চলেছে। অভয়ার 1 বছর মারা গেছে, 9th আগস্ট সেই দিন আবার আসছে, কিন্তু বিচার পেল না অভয়া এখনো পর্যন্ত। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্ট, মামলা ঘুরে যাচ্ছে, আর অভয়ার বাবা মার চোখের জল এখনো শেষ হয়নি। এর মধ্যে দিয়ে ঘটে গেছে একাধিক ঘটনা। যারা আন্দোলনরত চিকিৎসক, তাদের ওপর নেমে এসেছে একাধিক নির্দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে আন্দোলন, এই যে অভয়ার হত্যা, এর মধ্যে দিয়ে আমরা কি পেলাম আর কি পেলাম না, তার একটা সঠিক বিশ্লেষণ করা দরকার। এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীকে, যিনি এই আরজিকর আন্দোলনের পুরোভাগে সবসময় ছিলেন এবং আজও আছেন। স্যার নমস্কার, স্বাগত। স্যার, আবার আমাদের সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে হচ্ছে যে আজকে সেই 9ই আগস্ট আবার আসতে চলেছে, এবং 9ই আগস্টের একদম প্রাক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু আমরা সবাই আশা করেছিলাম যে অভয় বিচার পাবে, প্রত্যেকে চেয়েছিলাম, কিন্তু অভয় বিচার পেল না, এখনো পর্যন্ত অভয় বিচার পায়নি। তো আপনি তো এই আন্দোলনের প্রথম দিন থেকে ছিলেন, এখনো আছেন। এই 1টা বছরের মধ্যে পুরো যে পরিস্থিতি, আপনি কিভাবে বিশ্লেষণ করেন? দেখুন, ঘটনাটা তো বিরলতম একটা অপরাধের ঘটনা। শাসক দল তাদের যে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে যে অপরাধী চক্র কাজ করছে আমাদের সারা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে যে হেলথ সিন্ডিকেটটা কাজ করছে, তাদের অপরাধের শিকার হয়ে মেয়েটি ধর্ষিতা হলো এবং খুন হলো। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে এটা দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে মেয়েটি খুন হয়েছে। পরবর্তীকালে মেয়েটির যে মনোবিদ, তার কথাও আপনারা শুনেছেন। ফলে প্রমাণ হয়ে গেছে যে দুর্নীতির একটা বড়সড় দুর্নীতি চক্রের প্রতিবাদ সে করছিল তার মতো করে, এবং ফলে তাকে ধর্ষিতা হতে হয়েছে, খুন হতে হয়েছে। এবং তার প্রতিবাদে যেরকম ভাবে মানুষ পথে নেমেছেন, 9ই আগস্ট সন্ধ্যাবেলা থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা আন্তর্জাতিক ক্ষেত্রে যেভাবে প্রতিবাদ ধ্বনিত হয়েছে, তা ঐতিহাসিক বললে কম বলা হয়। কারণ হচ্ছে স্বাধীনতার পরে তো বটেই, স্বাধীনতার আগে শেষ কবে এই ধরনের বড় জনজাগরণ পশ্চিমবাংলা দেখেছে বয়স্ক মানুষটাও বলতে পারছেন না, প্রবীণরাও। আমরা ভেবেছিলাম যে জুডিশিয়ারি তারা যে তৎপরতায় সুপ্রিম কোর্ট সুমোটো মামলা
হিসাবে এটাকে গ্রহণ করেন, তারা ফাস্ট ট্র্যাকিং সিস্টেমের মধ্যে দিয়ে অতি দ্রুত জাস্টিসটাকে ডেলিভার করবেন। পরে আমরা দেখলাম যে না, সুমোটো মামলা নেওয়া হয়েছিল বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য, এবং জুডিশিয়ারি বলুন, রাষ্ট্র শক্তির যে স্তম্ভগুলো আছে, অর্থাৎ পুলিশ, আমাদের স্টেট পুলিশ মানে কলকাতা পুলিশের ক্ষেত্রে সেন্ট্রাল পুলিশ বা সিবিআই যদি বলেন, ইনভেস্টিগেটিং এজেন্সি, প্রিমিয়ার এজেন্সি, প্রধানমন্ত্রীর দপ্তর সরাসরি সেটা দেখভাল করেন, তারা, রাজ্য সরকার, অন্যান্য দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য দপ্তর, দে ফেলড মিজারেবলি। তারা প্রত্যেকে ব্যর্থ হলো বিচার এনে দিতে। এবং জুডিশিয়ারিও যদি বলেন, এখনো অবধি জুডিশিয়ারি কোনো সদর্থক বার্তা দিতে পারেনি যে জুডিশিয়ারি উপরে মানুষ যে ভরসা রাখবে সেই রকম একটা বার্তা কিন্তু এখনো অবধি জুডিশিয়ারি দিতে পারেনি। আমরা তাকিয়ে আছি সেদিকে, আমরা আদালতের উপরে, বিচার ব্যবস্থার উপরে আস্থা হারাতে চাই না। আমরা শেষ অবধি দেখতে চাই যে বিচার ব্যবস্থা ত্রিস্তরেই তো লড়াই চলছে। শিয়ালদা কোর্টে, ট্রায়াল কোর্টে যেমন লড়াই চলছে, হাইকোর্টে চলছে, আবার সুপ্রিম কোর্টেও চলছে। এই তিনটে জায়গাতেই আমরা যারা চিকিৎসক সংগঠনের গুলোর মধ্যে যে মঞ্চ আমাদের আছে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল, তার সাথে অভয়ের পরিবার, যৌথভাবে আমরা হচ্ছে যে অভয়ের পরিবারই লড়াই করছেন, আমরা সাথে আছি। এই ত্রিস্তরে লড়াই চলছে। ফলে যতক্ষণ না আদালতের লড়াইটা শেষ পর্যায়ে গেছে ততক্ষণ বলতে পারবো না যে বিচার পেল না। কিন্তু জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এ কথাটা তো আমরা সবাই জানি। এই ধরনের একটা ব্যতিক্রমী বিরল অপরাধে তার যে 1 বছর হতে চললো, অথচ একা ওই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার ছাড়া বাকি যাদেরকে হচ্ছে যে দেখা গেল যে তথ্য প্রমাণ লোপাট করছে, ভাইরাল ভিডিওতে দেখা গেল, যারা তড়িঘড়ি মা বাবাকে যাদের মৃতদেহের কাছে পৌঁছাতে দেওয়ার আগেই পুলিশ যাদেরকে অ্যালাউ করলো, যে হেলথ সিন্ডিকেটের পান্ডা, ওই জলপাইগুড়ির এক ডাক্তার বাবু, মালদার এক ডাক্তার বাবু, বর্ধমানের 2 ডাক্তার বাবু, পিজি হাসপাতালের এক ডাক্তার বাবু থেকে শুরু করে ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর, এমনকি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ লয়ার অবধি, তারা 8 ঘন্টার মধ্যে মৃতদেহের কাছে চলে গেল হচ্ছে যে, এবং হচ্ছে তথ্য প্রমাণ সব লোপাট করলো। তাদের এখনো অবধি আমরা এই খুন ধর্ষণের মামলায় কাউকে গ্রেপ্তার হতে দেখলাম না। এমনকি সব থেকে যেটা জরুরি, যে দুর্নীতির সঙ্গে এই খুন ধর্ষণের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে, সেই দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হচ্ছে যে, কিন্তু তার বিরুদ্ধে এখনো পর্যন্ত চার্জশিট জমা দিল না। এবং আমরা মনে করছি, আমরা মনে করার বাস্তব ভিত্তি আছে যে এই দুর্নীতির যে পিরামিডটা, তার তলদেশ হচ্ছে সন্দীপ ঘোষ। এর চূড়া এমন জায়গায় যা হচ্ছে যেখানে যে সিবিআই বারবার গিয়ে আটকে যাচ্ছে, সেই চূড়া জড়িত বলেই এই আরজিকর কেসেও যদি তদন্ত সঠিক পথে হতো, তাহলে ওই পিরামিডের চূড়াটা গিয়ে দেখা যেত, রাজ্যের অন্যান্য দুর্নীতির চূড়া যেখানে গিয়ে দেখা যাচ্ছে ওই একই জায়গায় মিলে যেত। এবং সেই জন্যই সিবিআই এর যে এই যে সেটিং, আমাদের রাজ্যে সিবিআই যে দপ্তর সিজিও কমপ্লেক্স আর নিজাম প্যালেসে আছে, তার যারা অফিসার, তাদেরকে প্রত্যেকের কাছে উপঢৌকন মাসোহারা পৌঁছে যায় রাজ্য শাসকের পক্ষ থেকে। ফলে হচ্ছে যে তারা এই কলকাতা পুলিশ তদন্তের নামে যে নাটক করেছে, সেই নাটকের যে স্ক্রিপ্ট, তাতেই এরা মানে শিল ছাপ্পা মেরে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে প্লেস করছে, শিয়ালদা কোর্টে প্লেস করছে। তার বাইরে ওরা যাবে না। এক হচ্ছে রাজনৈতিক বোঝাপড়া। এখানে যতই শুভেন্দু বাবুরা নবান্ন অভিযান বলছেন 9ই আগস্ট তারা করবেন, তো শুভেন্দু বাবুরা তো 9ই আগস্ট দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ঘেরাও করা উচিত, অভয়ের মা বাবাকে নিয়ে গিয়ে, যে কেন আপনার সিবিআই হচ্ছে যে তোতা পাখির মতো কাজ করছে, রাজ্যের শাসকের নাটকে তারা শিলচাপ্পা মারছে। তা তো করছেন না। এখানে শনিবার দিন অফিস বন্ধ, নবান্নে কেউ থাকবে না, কাকপক্ষীও থাকবে না, নবান্ন অভিযান হবে শনিবার সকালবেলায়। কি নাটক? এই নাটকের কি অর্থ আছে? বাংলার মানুষকে আর কত বোকা বানাবেন এই 2 শাসক দল মিলে? ফলে যদি হচ্ছে যে এই যে বিচারের পথ রুদ্ধ করলো, সারা বাংলার মানুষ প্রত্যেকে বুঝতে পারছেন যে বিচারের পথ রুদ্ধ করলো 2 শাসকের গোপন বোঝাপড়া। এখন আর গোপনও নেই, গোপন কথাটি আর রবে না গোপনে, রইল না গোপনে। এখন পরিষ্কার বোঝা গেছে, সামনে চলে এসছে যে এই 2 শাসকের যে আন্ডারস্ট্যান্ডিং, যে হচ্ছে তারা প্রকৃত যে অপরাধী তাদেরকে কোনোদিনও তারা গ্রেপ্তার করবে না। ওই লোক দেখানো কয়েকটা গ্রেপ্তারি হয়েছে বিভিন্ন ওই শিক্ষা দপ্তরের কিছু কেসে। এক শিক্ষামন্ত্রী জেলে আছেন, খাদ্যমন্ত্রী সে তো জেলে ছিল, এখন ছাড়া পেয়ে গেছে, বাকিরা আস্তে আস্তে ছাড়া পেয়ে যাচ্ছে।
আজকে যারা টিভিতে বড় বড় কথা বলেন দেখি, আপনারা বলতে আমি সংবাদ মাধ্যমের একাংশ, রাজ্যে ধর্ষণের মতো একটা সিরিয়াস ঘটনা ঘটছে, গিয়ে তার কাছে বাইট নিতে যায় না, হচ্ছে যে মদন মিত্র, জেল খাটা এক আসামি, প্যারোলে বোধহয় ছাড়া আছে, তার কাছে গিয়ে ফলে তার যা ফিডব্যাক সেটাই আসে। আর এক মুখপাত্র, স্বঘোষিত এক মুখপাত্র আছেন, এনাদের কাছে হচ্ছে যে এনারা এই বিভিন্ন বিষয়ে এনারা স্টেটমেন্ট দেবেন, বিবৃতি দেবেন, আর বাংলার মানুষকে সেটা শুনতে হবে। এই রকম একটা পরিস্থিতি আমাদের রাজ্যে চলে এসছে। এবং এই অভয়ার ঘটনাতে আমরা এই যে বিচার না পাওয়া বা ইত্যাদি, এতে আমরা যারা আন্দোলনে নেমেছি, আমাদের কাছে কোনো হতাশা নেই, আমাদের কাছে অনেক বড় প্রাপ্তিও আছে। প্রাপ্তিটা কি? যে বাংলার মানুষ এতদিন ধরে দেওয়ালে পিঠ ঠেকে গেছিল, কিন্তু প্রতিবাদ করবার সাহসটা পাচ্ছিল না, স্পর্ধাটা পাচ্ছিল না। রাস্তায় নেমে শাসকের চোখে চোখ রেখে কথা বলবে, শিরদাঁড়াটা সোজা রাখবে বিক্রি না করে, এই স্পর্ধাটা পাচ্ছিল না। ঘটনা আগেও তো ঘটেছে, পার্ক স্ট্রিটের ঘটনায় বাংলার মানুষ সেভাবে রিয়াক্ট করেন। যখন মুখ্যমন্ত্রী সাজানো ঘটনা বলেছেন, যখন এক পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছেন সত্যি কথাটা বলবার জন্য, কে যুক্ত ছিল ধর্ষকদের মধ্যে? শাসক দলের এক এমপি, অভিনেত্রী এমপি, তার বয়ফ্রেন্ড অ্যারেস্ট হল, আমরা দেখেছি। কামদুনিতে কারা যুক্ত ছিল? শাসক দলের লোকজন যুক্ত ছিল, তাহলে তো দেখলাম আমরা। ফলে একের পর এক ঘটনাতে আমরা দেখেছি, এখানেও তাই। এই আরজি করে ঘটনা বলুন বা কসবা ল কলেজের ঘটনা, যুক্ত কারা? ধর্ষক মানেই হচ্ছে এখন শাসকের লোক। ফলে এই যে কিন্তু আরজি করে ঘটনা প্রথম মানুষকে হচ্ছে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষকে শেখালো যে দেওয়ালে পিঠ থেকে গেলে দেওয়াল জুড়ে লিখতে হয়, সেই কথাটা আবার মনে করিয়ে দিল। সেই জন্য সবাই এসব মুক্ত করো ভয় বলে এই যে পথে নামলো, গ্রামে শহরে হচ্ছে যে একদম কাকদ্বীপ থেকে কোচবিহার, নামখানা থেকে নকশালবাড়ি, এই যে পথে নামলো, এবং এই মানুষের ভয় ভেঙে গেল। তারপর থেকে কিন্তু মানুষ রুখে দাঁড়াচ্ছে। আবার সে দুর্নীতি হলে নেতাকে তাড়া করছে, মাঠের আল ধরেন শাসক দলের নেতা দৌড়াচ্ছে। এই দৃশ্য কবে দেখেছেন? 13-14 বছর। এই আরজি করের ঘটনার, আরজি কর আন্দোলনের পরে এই জিনিস রাজ্যবাসী দেখেছে। কোথাও অন্য কোনো এই শিক্ষা দুর্নীতি দেখছে, হচ্ছে যে ঘুষ খেয়েছে নেতা, তাকে গিয়ে কান মুলে দিচ্ছে, উদ্বাস করাচ্ছে সাধারণ মানুষ। এই সাহসটা সাধারণ মানুষ পেয়েছে হচ্ছে আরজি কর আন্দোলন থেকে। আবার পাশাপাশি রাজ্য প্রশাসন তারা চেষ্টা করেছে রাজ্যের যারা সমাজ বিরোধী, যারা ধর্ষক, সমাজ বিরোধী শাসক দলের মধ্যে যারা রয়েছেন, তাদেরকে বার্তা দিতে। সেই জন্য দেখুন, আজকে শুধু আরজি কর নয়, আরজি কর একটা ঘটনা নয়, আরজি কর একটা সিম্বল হয়ে গেছে। আরজি কর করে দেবো মানে কি? ধর্ষণ করে, খুন করে, তথ্য প্রমাণ এমন ভাবে পুলিশের সাহায্য নিয়ে লোপাট করে দেব যে কোনোদিন আসল অপরাধী ধরা পড়বে না। এই যে একটা আরজি কর করে দেবো, একটা নতুন শব্দ, লব্জ রাজ্যের প্রশাসন হচ্ছে যে এটা উপহার দিয়েছে রাজ্যের সমাজ বিরোধীদের, ধর্ষকদের, যারা হচ্ছে যে মুখে এই এখন আর কাউকে থ্রেট করতে হলে শাসক রেপ করে দেবো বা মার্ডার করে দেবো বলছে না, তারা বলছে আরজি কর করে দেবো। এই যে চিপস চুরি করে একদিন একটি বাচ্চা হচ্ছে যে হলো, কদিন আগে সুইসাইড করলো, তার মাকে হচ্ছে যে মামলা তুলে নেবার জন্য বলা হয়েছে যে আরজি কর করে দেবো, ওর তোমার মেয়ে, ছেলে তো আর নেই, মেয়ে আছে, আরজি কর করে দেবো, এই বলে তাকে হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতে রাত বিরেতে যারা মহিলা চিকিৎসক, মহিলা স্বাস্থ্যকর্মী কাজ করছেন, তাদের বলা হচ্ছে যে আরজি কর করে দেবো। তাহলে যে আরজি কর করে দেওয়া যায়, এই যে হচ্ছে যে কনসেপ্টটা, এটা তো রাজ্যের প্রশাসন সমাজ বিরোধীদের শেখালো যে হচ্ছে যে এই আরজি কর করে দেওয়ার মানেটা কি। ফলে তারা যেমন শেখালো, তেমনি আমরা যারা আন্দোলনে নেমেছিলাম, এখনো আছি, পথে আছি, রাজপথের আছি, এখনো পথ ছাড়ি নাই। আমরা যারা পথেই আছি, তাদের কাছ থেকে মানুষ কিন্তু এটা শিখেছে যে শিরদাঁড়া সোজা করে শাসকের চোখে চোখ রেখে অনাচারগুলোর হচ্ছে যে প্রতিবাদ করতে হয়, সেই স্পর্ধাটা জুগিয়েছে। ফলে আমাদের কাছে এবং তার স্বীকৃতিও মিলেছে। এই যে ধরুন, আমরা যারা আন্দোলনের সামনের সারিতে ছিলাম, তাদেরকে সরকার ভীত সন্ত্রস্ত হয়ে কখনো লালবাজারে ডেকে পাঠিয়েছে হচ্ছে মুখ বন্ধ করার জন্য, পারেনি। কারণ দুজন চিকিৎসককে ডেকেছে, সেখানে 20,000 মানুষ, চিকিৎসক এবং সাধারণ মানুষ হেঁটে গেছেন। ফলে পুলিশের সাহস হয়নি যে হচ্ছে এদের কেশাগ্র স্পর্শ করি। আবার আছে সরকার যেটা 7 মাস সময় নিয়ে হচ্ছে যে তারা ইয়ে করেছে যে বদলি। তো মোল্লার দৌড় মসজিদ অব্দি, সরকারের দৌড় হচ্ছে কাকদ্বীপ থেকে কোচবিহার, সেটা তো আমরা জানি, আমরা যারা চাকুরি করি। ফলে ভেবেছি যে রিমোট জায়গাতে একটা বদলি করে দিয়ে বোধহয় এদেরকে মুখ বন্ধ করে দেওয়া যাবে।
কিন্তু তা তো করা যাবে না, সেটাও ওরা বুঝে নিয়েছে, তারপরেও করছে। জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রেও সেই হচ্ছে যে ওরা করছে, এই জিনিস করছে। অর্থাৎ ধর্ষককে তারা ধরবে না, ধর্ষককে তারা ভালো, সন্দীপ ঘোষ ধর্ষক মানে হচ্ছে যে দুর্নীতিতে নিমজ্জিত, ধর্ষণ কাণ্ডে যুক্ত, তাকে আরজিকর থেকে সাসপেন্ড হচ্ছে যে সরিয়ে ন্যাশনালের প্রিন্সিপাল করে দিতে চান মুখ্যমন্ত্রী। তাকে কলকাতার বাইরে যাবে না। প্রতিবাদ যদি করেছে, দুর্নীতির বিরুদ্ধে মাথা খুলেছে, তাকে হচ্ছে বর্ধমান থেকে দার্জিলিং পাঠানো হবে, কলকাতা থেকে পুরুলিয়া পাঠানো হবে, হাওড়া থেকে রায়গঞ্জ পাঠানো হবে। এরকম হচ্ছে যে সরকার নীতি নিয়ে চলছে। ফলে হচ্ছে যে এটা পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে যে এই সরকার ধর্ষকদের সরকার, এই সরকার ক্রিমিনালদের সরকার, এই সরকার সমাজ বিরোধীদের, চোর ডাকাতদের, দুর্নীতিগ্রস্তদের, তোলাবাজদের সরকার। এটা হচ্ছে যে সরকার প্রমাণ করে দিয়েছে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা জানি যে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ তিনজনের আলাদা আলাদা কাজ থাকে। তার পাশাপাশি যে গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিবিআই বা সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, আমরা জানি যে এনারা ভীষণ এফিশিয়েন্ট। এনারা যখন কোনো তদন্ত করেন, তাদের যে তদন্তের গতি প্রকৃতি বা তদন্তের মধ্যে যে স্কিল, সেই স্কিলটা যে কোনো অপরাধীকে খুঁজে বার করতে সাহায্য করে। আর সেই কারণেই আমাদের রাজ্যে যখন কোনো ঘটনা ঘটে তখন অনেকেই দাবি করেন যে সিবিআই তদন্ত করা হোক। অভয়ের ক্ষেত্রেও কিন্তু 14ই আগস্ট সিবিআই দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে অভয়ের মা বাবা তারা কিন্তু এই সিবিআইয়ের কাছে দিকে একাধিক আঙুল তুলেছেন এবং সিবিআই এমন কিছু বিষয় তাদের সঙ্গে বলেছেন বা এমন কিছু করেছেন বা এমন কিছু তথ্য প্রমাণের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, যেগুলো কিন্তু অভয়ের মা বাবা বলছেন যে এটা কিন্তু সিবিআই এর কাছে কাম্য নয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা কাকে ভরসা করব? সর্বোচ্চ তদন্তকারী সংস্থার উপরেই যদি আমরা ভরসা না রাখতে পারি, তাহলে আমরা কাকে ভরসা করব? দেখুন, এর সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই আপনারা জানেন সিবিআই সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তোতা পাখি, খাঁচায় বন্দি তোতা পাখি। এখন এই বর্তমান যে কেন্দ্রীয় সরকার 14 সালে ক্ষমতায় আসার পর থেকে এই সিবিআই কে তারা যেভাবে ব্যবহার করছেন, যে সিবিআই এর যে প্রফেশনাল দিকটা সেটা তারা হচ্ছে যে একদমই পিছনে সরিয়ে রেখে সিবিআই এর দপ্তরে এমন মানুষজনকে তারা নিয়োগ করছেন যারা হচ্ছে যে আরএসএস এর কথা শুনে চলে। পরিষ্কার যদি বলেন আরএসএস এর কথা শুনে চলে নাগপুরের হচ্ছে যে, তবেই সিবিআই এসে অফিসার হয়। আর আরএসএস এর কি নির্দেশ? আরএসএস এর নির্দেশ হচ্ছে পশ্চিমবাংলায় হচ্ছে যে একটা বামপন্থার একটা অগ্রবর্তী ঘাঁটি। ফলে বামপন্থার যাতে পুনরুজ্জীবন না হয় সেই জন্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তাদেরই সৃষ্ট, এটা আমরা ইতিহাসেও জানি, তৃণমূল কংগ্রেসকে এখানে ক্ষমতায় রাখতে হবে। এটা হচ্ছে যে আরএসএস এর ডিক্টাম। ফলে যেটা হচ্ছে সিবিআই কে সেই নির্দেশই দেওয়া আছে আরএসএস এরও, যাতে হচ্ছে যে পশ্চিমবাংলার তৃণমূলের যে সরকার চলছে সেই সরকার যেন কোনোভাবে ব্যতিব্যস্ত না হয়, বিড়ম্বনায় না পড়ে। যার জন্য আরজি করে ঘটনার পরে আরএসএস এর সরসংঘ চালক তিনি লিখছেন তাদের যে মুখপত্র, আপনারা নিশ্চয়ই জানেন, পাবলিক ডোমেইনে অ্যাভেলেবেল, যে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যা করছে আমরা তার পাশে আছি এই আরজি কর ইস্যুতে। মোহন ভাগবত এবং অভয়ের মা বাবা কিন্তু তার সঙ্গে দেখা করেছেন, তাতে তার কোনোভাবে চিরে গলেনি, কোনোভাবে মনোভাব তার বদলায়নি। তার যে ওই যে লেখা সম্পাদকীয়তে যে আরজি কর ইস্যুতে হচ্ছে মমতা ব্যানার্জির সরকার যা করছেন আমরা তার পাশে আছি, এই বলে দেবার পরে আর হচ্ছে সিবিআই এর কোন অফিসারের ঘাড়ে কটা মাথা থাকবে যে হচ্ছে যে তারপরে এই কলকাতা পুলিশের তদন্তের নামে যে নাটক সেটাতে শিলচাপ্পা দেওয়া ছাড়া অন্য কিছু বলবে? সিবিআই অফিসাররা সব জানেন কারা কারা যুক্ত, কাদের কাদের ডিএনএ পাওয়া গেছে অভয়ার শরীর যৌনাঙ্গ থেকে, অভয়ার গোপনাঙ্গ থেকে, সব জানে কারা যুক্ত ছিল, দলবদ্ধ অপরাধ, কারা কারা হচ্ছে যে ওই রাত্রে এই অপরাধ করেছে, সিবিআই অফিসাররা সব জানে, কিন্তু তারা আদালতে বলছে না। তার কারণ হচ্ছে যে আরএসএস এর সদর দপ্তর থেকে সেরকম নির্দেশ আছে যাতে এখানে তৃণমূলের সরকার তারা যাতে ডিস্টার্ব না হয়। শুভেন্দু বাবুরা এখানে বসে নাটক করছেন, শ্রমিক বাবুরা নাটক করছেন, বড় বড় কথা বলেন লোকচক্ষে ধুলো দেওয়ার জন্য, যাতে অ্যান্টি ইনকামবেন্সি ভোট তাদের হচ্ছে অন্য কোনো দিকে না যায়, যাতে ঘরে ঘরে এই ব্যাপারটা থাকে। সেই জন্য হিন্দু মুসলমান বিভাজন ইত্যাদি নানা রকম করছেন, জগন্নাথের প্রসাদ, পুরীর প্রসাদ, দীঘার প্রসাদ, এইসব দিয়ে হচ্ছে যে মানে যত অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে তারা রাজনীতিকে ভরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বিচারের জায়গাটা হচ্ছে যে পরিষ্কার,
এইটা অভার মা বাবা বোঝেন, বোঝেন না তা নয়। এই যে গোপন বোঝাপড়া কেন্দ্রের এবং শাসকের এবং এই যে RSS এর, এই জন্যই তো ওনারা মোহন ভাগবতের কাছে গেছিলেন। প্রথমে তো দেখা করতে রাজি হচ্ছিলেন না, অবশেষে দেখা করেছেন, শুনেছেন, কিন্তু কোনো আশা দেননি। অমিত শাহ তো দেখাই করতে চাননি। প্রধানমন্ত্রীর দপ্তরে এত মেল করেছেন, ওনারা কোনো উত্তরই দেয়নি। তারপরে এই নবান্ন অভিযানের নাটক শুভেন্দুবাবুরা করছেন, হচ্ছে যে 9ই আগস্ট সকালবেলায় বাংলাভাষী আবার নাটক দেখবে, এবং যাবে কারা? বিজেপির কিছু হচ্ছে কর্মী যাবেন, যারা হচ্ছে যে গত 1 বছর ধরে কোথাও কোনো আন্দোলনে ছিলেন না। ওই 27শে অগাস্ট গত বছর ছাত্র সমাজের নাম দিয়ে একটা কি নবান্ন অভিযানের নাটক হয়েছিল, তারপর থেকে তাদের নাম নিশান কোনোদিন শুনিনি। শুনেছেন আপনারা কেউ কখনো? শোনেননি। ফলে হচ্ছে যে আবার জেগে উঠেছে নবান্ন অভিযান। 27শে আগস্ট একটা নবান্ন অভিযান রেখেছিল, আবার এই বছর 9ই আগস্ট একটা নবান্ন অভিযান। মাঝখানের 1 বছর তাদের টিকি দেওয়া রাখা গেল না। আর হচ্ছে যে হচ্ছে যারা নবান্ন অভিযানের কথা বলছেন, তারা যদি হচ্ছে তাদের সৎসাহস থাকে, তাহলে মানুষকে বোকা না বানিয়ে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর অভিযান করুন, আবার মা বাবাকে নিয়ে গিয়ে, যে কেন সিবিআই কে তারা RSS এর কথা মতো এই কলকাতা পুলিশের যে তদন্তের নামে নাটক, সেটাতেই শিলছাপ্পা মারাচ্ছেন। স্যার, আরেকটা আমার যেটা এই প্রসঙ্গে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা আরজিকর কাণ্ড দেখেছি, আরজিকর কাণ্ডে এখনো কোনো বিচার পাইনি, স্বভাবত অপরাধীরা ছাড়া পেয়ে গেছেন, এবং এই ঘটনার পর আমরা জয়নগর দেখেছি, এবং খুব সাম্প্রতিক আমরা যে ঘটনা দেখলাম সেটা হচ্ছে কসবা ল কলেজ, শিক্ষাঙ্গনে ধর্ষণ। তার পাশাপাশি আরো কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে দেখা যাচ্ছে যে যারা শাসক দলের ইউনিয়ন লিডার, তাদের কখনো ছাত্রীদের তারা বাধ্য করছে মাথা টিপে দিতে, এবং সেখানেও একটা ভয়ানক থ্রেট কালচারের দাপট। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কি বাংলার যে শিক্ষা ব্যবস্থা আগামী দিনে এবং নারীরা পুরোটাই বিপদগামী? ঘটনা ঘটেছে, প্রায় শতাধিক নারী নিগ্রহের ঘটনা, ধর্ষণ এবং নারী নিগ্রহের ঘটনা পশ্চিমবাংলার বুকে ঘটেছে। এখন জয়নগর বা ফারাক্কায় ফাস্ট ট্র্যাক কোর্ট করে ওই 90 দিনের মধ্যে সাজা ইত্যাদি দেওয়া হচ্ছে, সরকার দিয়ে একটা দেখানোর চেষ্টা করেছে, দেখো আমরা দিচ্ছি। কেন দিয়েছে? তার কারণ সেখানে যারা যুক্ত ছিল তারা শাসক দলে বড় কোনো নেতার টিকি বাঁধা ছিল না সেখানে। আর আরজিকরের ঘটনায়, কসবার ঘটনায়, অন্যান্য যে ঘটনায়, জয়নগরের ঘটনা এখনো বিচার হয়, জয়গার ঘটনা মানে উত্তরবঙ্গের কথা বলছি, ফলে সেগুলো এখনো বিচার হয়। যেখানেই শাসক দলের নেতারা যুক্ত, সেখানে হচ্ছে যে বিচার প্রক্রিয়া, বিচার মানে মানুষ বিচার পাচ্ছে না, ভিকটিম যে তার পরিবার বিচার পাচ্ছে না। আর যেখানে শাসক দলের নেতারা যুক্ত না, ওরা 90 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে। আর শিক্ষার কথা যদি বলেন, সেটা হচ্ছে যে একটা মিডিওকার লোকজনও বলবো না, যারা কোন রকমে কলেজের গন্ডি পেরিয়েছে কি পেরোয়নি, কেউ হয়তো স্কুলের গন্ডি পেরোয়নি, সেই সব লোকজন যারা সমাজ বিরোধী কার্যকলাপে হাত পাকিয়েছে, তারা মিলে এখন ক্ষমতা চালাচ্ছে। ফলে শিক্ষার গুরুত্ব তাদের কাছে বোঝাটা সম্ভব নয়। এই যে একটা কেন প্রায় 2টো প্রজন্ম হতে চললো, প্রায় 15 বছরের এতে প্রায় 2টো প্রজন্ম পেরোয়। 2টো প্রজন্ম তারা লেখাপড়ার নামে কি জানলো? কেন্দ্রের সরকার তারা লেখাপড়ার নামে তারা বলছে যে হচ্ছে যে মানে কেন্দ্রে একটা নীতি চাপাচ্ছে যে হচ্ছে পয়সা কড়ি ইত্যাদি না দিলে লেখাপড়া হবে না, এবং হচ্ছে যে এই যে দেখছেন মেডিকেল কলেজ নিয়ে কত দুর্নীতি, কোটি কোটি টাকার বেরোচ্ছে। আর রাজ্যের সরকার তারা আবার বলছে তারা আর এক রকম করে প্রয়োগ করছে। কেন্দ্রের সরকার তারা ইতিহাস বিকৃতি করছে, তারা ইতিহাস যা এতদিন ধরে ইতিহাসবেত্তারা লিখেছেন সেই ইতিহাস মুছে দিয়ে নতুন ইতিহাস তারা তাদের মনের মাধুরী মিশিয়ে তারা লিখছেন। আর আমার রাজ্যের শাসক তারা হচ্ছে কি হচ্ছে যে যারা আমরা সাহিত্যিক বলে জেনে এসেছি, কবি বলে, গল্পকার বলে, কাহিনীকার জেনে এসেছি, তাদের লেখাঝোকা বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর লেখা ওই এপাং ওপাং ঝপাং সেটা হচ্ছে স্কুলে পড়াতে হবে, লাইব্রেরিতে রাখতে হবে। এবং শুধু তাই নয়, চাকরি বিক্রির ক্ষেত্র হিসাবে ওরা সমস্ত চাকরি বিক্রি হয় এই মুহূর্তে রাজ্য সরকারের, কিন্তু শিক্ষা ক্ষেত্রটা কেউ ছাড়লো না। প্রাইমারি এডুকেশন যেখানে ছেলেমেয়েরা অবাকি ক শিখবে, হচ্ছে যোগ বিয়োগ ভাগ গুণ শিখবে, সেইখানে দলে ক্যাডারদের ঢোকালো যারা 2 আর 3 যোগ করলে 5 না, যদি আমি বলছি যে এই প্রাইমারি টিচার যারা ঢোকালো শাসক দলের নেতা যারা, আপনি জিজ্ঞেস করুন 2 আর 3 কত হয়, ও যদি ভুল করে 5 বলে ফেলে, আপনি যদি ধমক দেন এই 6 হয় না,
ও বলবে হ্যাঁ সরি সরি ছয়, হ্যাঁ, এইরকম তাদের কনফিডেন্স। তাদেরকে হচ্ছে যে অঙ্ক শেখাতে পাঠিয়েছে প্রাইমারি স্কুলে, যোগ শেখাবে, গুণ শেখাবে। ফেসবুকে যারা বানান লেখে হচ্ছে যে শাসক দলের হয়ে নানা রকমের লিখতে চায়, মানে বিরোধীদের পুৎসা লিখতে চায়, তাতে যা বানান লেখে, ওই শাসক দলের যা কর্মসূচিগুলোতে হোর্ডিং এ যা বানান লেখে, ওই বানান প্রায় শিখে আমার প্রাইমারি বাচ্চাগুলো বড় হচ্ছে। নত্যসত্ত্ব জ্ঞান বলে তো এদের কিছু নেই, সেই তাদেরকে ঢুকিয়ে দিয়েছে সব হচ্ছে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে তাই সাদা খাতা জমা দেওয়ার টিচার। আপনার হচ্ছে যে কলেজ ইউনিভার্সিটিতেও এরা হচ্ছে যে ঢুকিয়ে দিয়েছে এই ধরনের, যারা হচ্ছে যে নিম্ন মেধা বললেও কম বলা হয়, অযোগ্য লোকদের এরা ঢুকিয়ে দিয়েছে, যাদের হচ্ছে যে নিজেদের একটা ভালো করে সেন্টেন্স লেখার ক্ষমতা নেই, তারা সব কলেজে তাদের ঢুকিয়ে দিয়েছে, হাই স্কুলে ঢুকিয়ে দিয়েছে। তারা পড়াচ্ছে আমাদের ছেলে মেয়েদের। তার ফল কি হচ্ছে, আজকে এত ড্রপ আউট রেট, এবং হচ্ছে মেয়েদের অল্প বয়সে তারা হচ্ছে টিনেজ, তারা পড়া ছাড়িয়ে নিচ্ছে। আমি ভাবুন তো, একটা মেয়ের বাবা, সে তার মেয়েকে কলেজে ফর্ম ফিল আপ করতে পাঠাবে কোন ভরসায়? মদন মিত্ররা বলছে বান্ধবীদের নিয়ে যেতে হচ্ছে যে ফর্ম ফিল আপ করতে, তাহলে হচ্ছে যে বান্ধবীদের নিয়ে সে কোথায় যাবে? হচ্ছে কলেজে ফর্ম ফিল আপ করতে গেলে তাকে বান্ধবীদের নিয়ে যেতে, বা দুজন বান্ধবীকে ফ্রি থাকতে হবে অন্য বান্ধবীকে ফর্ম ফিল আপ করতে গিয়ে ধর্ষণের হাত থেকে বাঁচানোর জন্য। এই যদি হচ্ছে ফর্মুলাতে আমাদের রাজ্যটা চলে, তাহলে হচ্ছে কোন বাবা মেয়েকে কলেজে পাঠিয়ে বা হাসপাতালে ডিউটি করতে পাঠিয়ে নিশ্চিন্তে কোন বাবা মা ঘুমাতে পারবে? কর্মক্ষেত্রে পাঠিয়ে তো অবহেলা খুন হলো কর্মক্ষেত্রে পাঠিয়ে গিয়ে, আর শিক্ষা ক্ষেত্রে গিয়ে হচ্ছে যে ধর্ষিতা হলো এই আমাদের কসবা কলেজে মেয়েটি। তাহলে কলেজে গিয়ে, হাসপাতালে গিয়ে, কর্মক্ষেত্রে গিয়ে, কোথাও গিয়ে যদি আমার মেয়ে নিরাপদ না হয়, তাহলে মেয়েদের আর বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না। ফলে আমাদের মুখ্যমন্ত্রী এমনিতেই এই যে অপরাজিত বিল না কি একটা নিয়ে এসেছিলেন, সেই বিলে তো পরিষ্কার লেখা যে মহিলাদের রাতে কাজ করতে দেবেন না। এইবার এ তো সন্ধ্যেবেলা ধর্ষিতা হয়েছে, সেটা তো রাতে অবৈধ ধর্ষিতা হয়েছিল বলে না, রাতে, এবার তো সন্ধ্যেবেলা ধর্ষিতা হয়েছে। আবার এবার ধরুন দিনের দুপুরবেলা যদি কেউ ধর্ষিতা হয়, তাহলে দুপুরবেলাতেও আর বেরোতে দেবে না। অর্থাৎ মহিলাদের পর্দানসীন করে রাখুন। ওই যে আবার বললাম যে আসল যারা চালাচ্ছে আমাদের রাজ্যের শাসককে, কেন্দ্রের শাসককে, উভয়কেই, সেটা হচ্ছে যে নাগপুরের যে আরএসএস এর যে তাদের কি দৃষ্টিভঙ্গি নারীদের সম্পর্কে, তাদের বক্তব্য হচ্ছে নারীদের স্থান হচ্ছে রান্নাঘরে আর শোবার ঘরে, পুরুষের মনোরঞ্জন এবং সন্তান উৎপাদন। ফলে এই দর্শনে যারা বিশ্বাসী, সে আমার রাজ্যের শাসক দল বলুন, কেন্দ্রের শাসক দল বলুন, তারা তো চাইবে মেয়েদের পর্দানসীন করে দিতে। আর ধর্ষিতা যদি হয় সেটা তারই দোষ। কখনো বলবে যে ওটা লাভ অ্যাফেয়ার ছিল, কখনো বলবে যে হচ্ছে ওর ছোট জামা পড়েছিল, কখনো বলবে যে ওর প্রেগনেন্ট ছিল, ওর চরিত্র খারাপ ছিল, কখনো বলবে ও বান্ধবীকে সঙ্গে নিয়ে ফর্ম ফিল আপ করতে যায়নি কেন। আবার সন্দীপ ঘোষের মতো লোক বলে অত রাতে সেমিনার রুমে গেছিল কেন। ফলে ধর্ষিতা হওয়াটা হচ্ছে ধর্ষিতারই দোষ, ধর্ষকদের কোনো দোষ নেই। তারা সব হচ্ছে যে শাসক দলের তাজা নেতা। এই রকম হচ্ছে যে একটা পরিস্থিতিতে আমাদের রাজ্য রয়েছে। এবং শিক্ষাক্ষেত্র যে জায়গায় চলে গেছে, তাতে এই দুটো প্রজন্ম, এই যে দুটো প্রজন্ম যারা আগামী দিনে আমাদের সমস্ত কিছু তো চালাবে, মানে চিকিৎসা করবে, আমার ধরুন এরাই তো মেডিকেল কলেজে ঢুকবে, এরা ইঞ্জিনিয়ারিং কলেজে, এরা ব্রিজ বানাবে, ভেঙে পড়বে, এরা চিকিৎসা করলে কি হবে আমি জানি না। এরা হচ্ছে যে রাজনীতিক হয়ে এরাই হচ্ছে যে টাকা চুরি করবে, কাউন্সিলর হবে, প্রধান হবে, তিনতলা বাড়ি হাঁকাবে, স্করপিও গাড়ি নিয়ে ঘুরবে, খাটের তলায় টাকা জমাবে। এইটা হচ্ছে ফলে এখনকার ছেলে মেয়েদের, এই যে ধরুন কলেজে পোর্টাল করেছে, ভর্তি হচ্ছে না ছেলে মেয়েদের, কারণ ছেলে মেয়েরা দেখছে পড়াশোনা করে তো চাকরি বাকরি নেই, আর চাকরি পেলেও তারপরে চলে যাবে সরকারের ওই অযোগ্যদের পক্ষ নেবে, দিয়ে আমার চাকরিটা চলে যাবে। ফলে হচ্ছে তার চেয়ে ভালো হচ্ছে যে পাড়াতে গিয়ে একটু মাস্তানি করে যদি একটা টিকিট জোগাড় করতে পারি, তাহলে হচ্ছে যে একটা বড় ইমারত হতে, একটা স্করপিও গাড়ি হতে, আর তার খাটের তলায় কোটি কোটি টাকা জমাতে হচ্ছে, বা পুরীতে হোটেল বানাতে, কিংবা দুবাইয়ে সম্পত্তি বানাতে 2 বছরও লাগবে না। ফলে হচ্ছে যে সহজ রাস্তা আমাদের রাজ্যের শাসক দল দেখিয়ে দিয়েছে আমাদের তরুণ প্রজন্মকে। ফলে এই রাজ্যটার ভবিষ্যৎ অন্ধকার বললে অত্যন্ত কম বলা হবে, মানে ঘন কালো অন্ধকার, ঘোর অমানিসা যাকে বলে। এবং অবিলম্বে এই রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক, এই উভয় শাসককে যদি হচ্ছে যে তার যে নীতি, জনবিরোধী এই যে নীতি, শিক্ষা বিরোধী নীতি, স্বাস্থ্য বিরোধী নীতি, এগুলোকে যদি না বদলাতে যায়, মানে মানুষ যদি গণজাগরণের মাধ্যমে এগুলোকে বদল করতে না পারে নীতিকে, তাহলে হচ্ছে আগামী দিনে
দেশটা এমনিতেই, দেশটার বলুন রাজ্যটার বলুন, র্যাঙ্কিং এ যদি বলেন কোন গভীর খাদে চলে যাচ্ছে। হাঙ্গার ইন্ডেক্সে আমার দেশ নেমে যাচ্ছে, প্রতিবেশী দেশগুলোর থেকেও নেমে যাচ্ছে, খিদেতে হচ্ছে যে ইয়ে করছে। আমার দেশে আমার সারা দেশে বেকারত্বের হার সর্বনিম্ন স্বাধীনতার পর থেকে, মানে সর্বোচ্চ বেকারত্বের হার, এমপ্লয়মেন্টের হার সর্বনিম্ন এই জায়গায়। আর আমার রাজ্যের র্যাঙ্কিং ক্রমশ নামছে, মাতৃমৃত্যু বাড়ছে, হচ্ছে যে টিনেজ ম্যারেজে আমার রাজ্য হচ্ছে যে দ্বিতীয় স্থানে উঠে এসছে। রাজস্থানের পরেই হচ্ছে, হরিয়ানার পরেই হচ্ছে আমাদের টিনেজ প্রেগন্যান্সি হয়, টিনেজ ম্যারেজ হচ্ছে, টিনেজ প্রেগন্যান্সি হচ্ছে এবং ম্যাটারনাল মর্টালিটি বাড়ছে। কিন্তু স্বাস্থ্য দপ্তর তো সেদিকে কোনো ভূক্ষেপ নেই। স্বাস্থ্য দপ্তরের হচ্ছে যে নজর কোন দিকে, এক হচ্ছে এই যারা সন্দীপ ঘোষেদের মতো, যারা আশিস পান্ডেদের মতো যারা হেলথ সিন্ডিকেট চালাচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া, এই অবিক বিরূপাক্ষ তাদেরকে হচ্ছে ক্লিন চিট দেওয়া, এবং হচ্ছে যে যারা প্রতিবাদ করছে আমাদের মতো লোক তাদেরকে তড়িঘড়ি হচ্ছে যে ট্রান্সফার করো, এইসব ফাইল নিয়েই তারা ব্যস্ত। ম্যাটারনাল মর্টালিটি নিয়ে ভাবতে তাদের বয়ে গেছে, স্বাস্থ্য সচিবের বয়ে গেছে, স্বাস্থ্যমন্ত্রীর বয়ে গেছে, স্বাস্থ্য অধিকর্তার বয়ে গেছে, তাদের হচ্ছে প্রায়োরিটি হচ্ছে ওগুলো। ফলে হচ্ছে যে আমাদের রাজ্যের প্রতিটা মানুষ বিপদে রয়েছে। স্যার, আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রাজ্যে যে সমস্ত জায়গাতে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে সেখানে সব জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূল বনাম তৃণমূল। আমরা যদি কসবা ল কলেজের ঘটনা দেখি, সেখানেও কিন্তু এই একই চিত্র। তৃণমূলের যে জিএস বা ছাত্রী, তিনি ইউনিয়ন করতেন এবং তিনি ধর্ষিতা হলেন ওই তৃণমূলেরই একজন দাদার দ্বারা, যার শাসক দলেরই তিনি মানুষ এবং তার প্রচুর ক্ষমতা। পাশাপাশি কয়েকদিন আগে আমাদের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকেও কিন্তু তৃণমূলেরই একদল মানুষ তারা কিন্তু প্রচন্ড পরিমাণে আক্রমণ করলো, যে পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তাকে ফোন করেছিলেন বা পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। শাসক দলের মধ্যে এই যে কালচার, অর্থাৎ তৃণমূল ভার্সেস তৃণমূল, এটা যে আছে, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এক তো হচ্ছে মুসল পর্বে এগুলো চলে, মুসল পর্বে একবার ধ্বংসের আগের পর্ব হচ্ছে মুসল পর্ব। ফলে মুসল পর্ব এলে বোঝা যায় যে ধ্বংসের আর দেরি নেই, এটা আমরা মহাভারতে দেখেছি। তাছাড়াও এটা একটা অন্যরকম বিষয় আছে। একটা হচ্ছে যে যখন ধর্ষককে আপনি আপনার দলে ঠাঁই দেবেন, সেই ধর্ষকের কিন্তু কোনো বাজ বিচার থাকবে না। সে দেখে করবে না যে সে বিরোধীদের শুধু ধর্ষণ করবে আর আপনার দলে ধর্ষণ করবে না, তা নয়। সে যাকে পাবে সে সবাইকেই ভোগ্য বস্তু মনে করে অন্য মনে করে নারী দেহকে, ফলে তাকে ভোগ করবার জন্য করবে। কসবা কাণ্ডের পরে কেউ কেউ বলার চেষ্টা করছিলেন শাসক দলের ছাত্র নেতারা যে আগে তো জানতাম না, আমরা তো জ্যোতিষী নই যে ধর্ষক, তাহলে দলে নিতাম না। খুব ভালো কথা, তাহলে ঋতব্রত ব্যানার্জিকে তো আপনারাই ধর্ষক বলে ইয়ে করেছিলেন, ধর্ষক ঋতব্রত ব্যানার্জির গ্রেপ্তার চাই বলে হচ্ছে যে মিছিল করেছিলেন। সেই ঋতব্রত ব্যানার্জিকে কেন আপনারা দলে নিয়ে শ্রমিক সংগঠনের মাথায় বসালেন? অর্থাৎ আপনারা ধর্ষক হলে, খুনি হলে তবে দলে নেন। মুখ্যমন্ত্রী বলছেন রাজীব ব্যানার্জির নামে যে সেচ দপ্তরে চাকরি দিয়েছে হচ্ছে যখন রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেছিলেন, পরে সেই রাজীব ব্যানার্জিকে আমরা তো মুখ্যমন্ত্রীর মুখ থেকেই জানলাম রাজীব ব্যানার্জি সেচ দপ্তরে দুর্নীতি করেছে, তারপরে তাকে তো নিতে অসুবিধা হলো না। ফলে যেটা হচ্ছে যে ধর্ষক জেনে চোর মানস ভূঁইয়া, ডাক্তার মানস ভূঁইয়া মন্ত্রী হয়েছেন, তার তো খুনে নাম এই সরকারই হচ্ছে যে এফআইআর এর নাম দিয়েছিল, তাকে আবার দলে নিয়ে নিল। তাহলে আপনি সম্ভব খুনিকে নিয়ে নিচ্ছেন, খুনে অভিযুক্তকে নিয়ে নিচ্ছেন, ধর্ষণে অভিযুক্তকে নিয়ে নিচ্ছেন, চুরিতে অভিযুক্তকে নিয়ে নিচ্ছেন দলে। ফলে যেটা হচ্ছে যে তারা যখন চুরি করবে তখন হচ্ছে সে আর দেখবে না যে আমার দলের লোক না অন্য দলের লোক, সেসব দেখবে না। এটা একটা বিষয়। আর আপনি বাকি যে ক্ষেত্রগুলো বলছেন সেইটা হচ্ছে গোষ্ঠী বিবাদ, বখরার বিবাদ। আমরা দেখছি না এই যে মেডিকেল কাউন্সিল একটা গোষ্ঠী চালায়, আর হচ্ছে যে এই শান্তনু সেনের রেজিস্ট্রেশন খারিজ করে দিল, আবার কোর্টে গেল, আমরা জানি যে অন্যায় ভাবে করেছে। আবার শান্তনু সেন যেখানে চালায় অগণতান্ত্রিক ভাবে গায়ের জোরে দখল করে রাজ্য আইএমএ, সেখানে আবার আইএম এর মেম্বারশিপ তিনি খেয়ে নেন, সেটাও অগণতান্ত্রিক ভাবে, বেআইনি ভাবে। ফলে যে যেখানে পারছে কোনো আইন মানে না। শান্তনু সেন পারলে অন্যদের হচ্ছে যে আইএমএ মেম্বারশিপ খেয়ে নেন, আবার সুদীপ্ত রায় পারলে শান্তনু সেনের মেডিকেল রেজিস্ট্রেশন খেয়ে নেয়, কোর্টে গেলে সবই খারিজ হয়ে যায়। ফলে হচ্ছে যে এই যে চলছে এগুলো হচ্ছে বকরার গন্ডগোল, বিভিন্ন গোষ্ঠী। কারণ হচ্ছে নীতি আদর্শ বলে যেখানে যাদের কিছু নেই, তাদের একমাত্র হচ্ছে স্বার্থ, পকেটের স্বার্থ তারা দেখেন। ফলে এই পকেটের স্বার্থ হচ্ছে যে যখন সংঘাত বেঁধে যায়
তখন নিজেদের মধ্যে এরকম বোমা ছোড়াছুড়ি, গুলি ছোড়াছুড়ি এসব চলবে। এগুলোকেই মুসল পর্ব বলে বোধহয়। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছি যে দেবরার যিনি বিধায়ক হুমায়ুন কবির এর আগে আইপিএস অফিসার ছিলেন এবং তার আগে তিনি ছিলেন একটি বিদ্যালয়ের শিক্ষক। দেখা যাচ্ছে যে একটি ভাইরাল ভিডিও প্রকাশ হয়েছে, সেখানে তিনি একজন সহকারী রেজিস্ট্রার তার বুকে লাথি মারছেন। এই চিত্র আমাদের সামনে এসছে, অর্থাৎ সরকারি কর্মী বা কর্মচারী তাদের উপর আক্রমণ। কিছুদিন আগে আবার সেই অনুব্রত মণ্ডলের কথায় চলে আসি, যে কর্তব্যরত যে পুলিশ বা অফিসার তাকে কিন্তু একইভাবে কুৎসিত ভাষায় তাকে আক্রমণ। এই যে তৃণমূল কংগ্রেসে গেলে অনুব্রত মণ্ডলের পাশাপাশি হুমায়ুন কবিরও যে একইভাবে কথা বলছে, এই যে সম্মান বা শ্রদ্ধা যে জায়গা থেকে একজন সরকারি কর্মীতে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসেন, তাদের যে এইভাবে হেনস্থা, এটা কি তৃণমূলের পরিস্থিতি? ভদ্র মানুষ হলে ওই দলে টিকতে পারবেন বলে মনে হয় না। ফলে তার যা শাসক দলে অন্যান্যরা যা করেন উনিও তাই করছেন, আলাদা কিছুই নয়। কিন্তু আমাদের সেটা হচ্ছে যে মাথা ব্যথার কারণ, সেটা হচ্ছে যে শাসক দলে যারাই অন্যায় করছে, সে এমএলএ গিয়ে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের বুকে লাথি মারুক, বা কোনো নেতা আইসিকে ফোন করে তার স্ত্রীকে বোন করে অশ্লীল ভাষায় রেপছেট করুন, তাদের শাস্তি হচ্ছে কি হচ্ছে না? একজনেরও শাস্তি হচ্ছে না। আবার পুলিশ পেটালেও পুলিশের মা বোনকে রেপথ্রেট দিলেও তার শাস্তি হয় না। আবার পুলিশ যখন হচ্ছে শাসক দলের নেতারা যাচ্ছে থানায়, তারা পুলিশ টেবিলের তলায় করছে। আবার দেখুন ধর্মঘট করছে যারা 100 দিনের কাজের হয়তো মজুরি পায় না, সে ধর্মঘট করছে। কেউ হয়তো সরকারি চাকরি করতে, তার চাকরি চলে গেছে, ধর্মঘট করছে, তাকে পুলিশ কিরকম করে পেটাচ্ছে। একটা লোক কথা বলছে, টিভিতে দেখা যাচ্ছে বুনিয়াদপুরে এক বিরোধী রাজনৈতিক দলের এক নেতা ভদ্রভাবে কথা বলছেন, তিনি কোনো উদ্ধত শব্দ ব্যবহার করেননি, উদ্ধত বডি ল্যাঙ্গুয়েজ ছিল না, বয়স্ক মানুষ কথা বলছেন বুনিয়াদপুরে, আইসি তাকে গিয়ে ঠাস করে এক গালে চড়। ফলে যেটা হচ্ছে যে একদিকে হুমায়ুন কবিরদের, অনুব্রত বাবুদের, হচ্ছে যে সন্দীপ ঘোষদের হচ্ছে যে শাস্তি হয় না, শাসক দল তারা শাস্তির কোনো বন্দোবস্ত করেন না। আর হচ্ছে যে অন্যদিকে এই যে মতিয়ার রহমান না কি নাম ভদ্রলোকে, বুনিয়াদপুরে পুলিশের সামনে দাঁড়িয়ে হকের কথা বলতে গেলে পুলিশের চর খাচ্ছে। আমরা প্রশাসনের থাপ্পড় হচ্ছে যে পড়ছে আমাদের গালে, যে বদলি মারফত অন্যরকম হচ্ছে। তাহলে এই জন্যই বলছি, এই সরকারটা ধর্ষকদের, তোলাবাজদের সরকার হয়ে যাচ্ছে, সমাজ বিরোধীদের সরকার হয়ে যাচ্ছে। আর প্রতিবাদীদের জন্য এরা হচ্ছে যে এই সরকার, তাদের জন্য যত আইন কানুন, যত তাদের দাঁত নাক বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে যদি যারা কথা বলবে, যারা প্রতিবাদ করবে, তাদের উপরে প্রয়োগ করবার জন্য, বল প্রয়োগ করবার জন্য পুলিশকে রাখা হয়েছে। এইরকম একটা রাজ্যে আমরা বাস করছি। এইটা পশ্চিমবাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে। আরজিকর মামলা, দুটো মামলা হয়েছিল, একটা হচ্ছে ধর্ষণ এবং খুনের মামলা, আর একটা হচ্ছে যে দুর্নীতি সংক্রান্ত মামলা। যে মামলাতে অভিযুক্ত হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের যে মামলা, তার বর্তমান পরিস্থিতিটা? ওইটাই বলছি, সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত জামিন পাননি, কিন্তু যে কোনো দিন জামিন পেয়ে যাবেন, তার কারণ বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখা যায় না, এটাই যুক্তি দেবে। আর রাজ্য সরকার, সিবিআই বলছে রাজ্য সরকার আমাদের পারমিশন দিচ্ছে না। রাজ্য সরকার কেন পারমিশন দিচ্ছে না সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে, সেটা বোঝাই যাচ্ছে, কারণ রাজ্য সরকার অপরাধীদের পক্ষে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সিবিআই রাজ্য সরকারের পারমিশন ছাড়া দিতে পারে না, এরকমটাও আইন বলে না যে হচ্ছে তারা এফিডেভিট জমা দিতে পারে, মানে সাপ্লিমেন্টারি যে তাদের দেওয়ার কথা চার্জশিট, সেটা জমা দিতে পারে না, এরকমটাও কথা নয়। কিন্তু তারা দিচ্ছেন, তারা ওটাকেই ঢাল করে দেখাচ্ছে যে রাজ্য সরকার আমাদের দিতে দিচ্ছে না। ফলে এই যে মানে শাসক দলের মাসোহারা প্রাপ্ত সিবিআই অফিসাররা, তারা হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন না। আর সেটা শুভেন্দুবাবুরা, শ্রমিক ভট্টাচার্য, তারাও জানেন, কিন্তু তারা প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে হচ্ছে যে বলবার তাদের সাহস নেই। তাই এখানে 9ই আগস্ট সকালবেলায় নবান্ন অভিযানের নামে নাটক করবে, আর আমরা টিভি পর্দাতে বসে নাটক দেখবো বাংলাবাসী। বিচারের আশা হচ্ছে যে আরো দূরে, ক্রমশ মানে দূরে মিলিয়ে যাবে। ফলে যদি হচ্ছে যে সত্যি হচ্ছে যে বিচার আমরা চাই, তাহলে হচ্ছে যে সিবিআই তদন্ত করে যা যা পেয়েছে সেটা আদালতে পেশ করতে চার্জশিট আকারে, এটাকে বাধ্য করতে হবে। এটা বাধ্য করতে পারে প্রধানমন্ত্রীর দপ্তর, আর প্রধানমন্ত্রীর দপ্তরকে যদি বাধ্য করতে হয়, তাহলে হচ্ছে যে
এই প্রধানমন্ত্রী এবং দপ্তর এবং মুখ্যমন্ত্রীর দপ্তর তাদের যে বোঝাপড়া সেইখানে যদি ফাটল ধরাতে হয়, তাহলে হচ্ছে যাদেরকে সক্রিয় হতে হবে তাদের হচ্ছে নাগপুরে আরএসএস, যেটা তারা হবে না। তার কারণ হচ্ছে তারা এই বন্ধুত্বটা করেই গিয়েছে। ফলে এটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন, এবং হচ্ছে যে রাজ্যের মানুষ বুঝতে পারছেন বলেই এই নবান্ন অভিযানের নাটক 9 তারিখের সকালে, এই নাটকে আর কেউ ভুলছেন না।